শুরু করছি পৃষ্ঠটান বা সারফেস টেনশন। যে কোনো তরলের পৃষ্ঠে এক প্রকার টান কাজ করে, যেমন রবারের পৃষ্ঠে একটা টান কাজ করে, সেই রকম যে কোনো তরলের পৃষ্ঠে যে টানটা ক্রিয়াশীল হয় সেই টানটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তাহলে এর একটা কিন্তু ডেফিনেশান আছে বা সংজ্ঞা আছে, সেটা কি? যে কোনো তরলের পৃষ্ঠে একটা কাল্পনিক রেখা কল্পনা করা হবে, সেই রেখার ওপর সমকোণে যে বলটা ক্রিয়াশীল সেই বলটার নাম দিলাম এফ। তাহলে একক দৈর্ঘ্যে সমকোণে ক্রিয়াশীল বল তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান, মানে এফ বাই এল। ঐকিক নিয়ম, এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হচ্ছে সমকোণে এফ, একক দৈর্ঘ্যে হচ্ছে এফ বাই এল, তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে যে কোনো একটি তরল পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার একক দৈর্ঘ্যে সমকোণে ক্রিয়াশীল বলকে বলা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান বা টি বা সারফেস টেনশন। তাহলে টি ইকুয়াল টু এফ বাই এল, এককটা কী হবে? নিউটন পার মিটার। এসআই সিস্টেমে বা সিজিএস করলে কী হবে? ডাইন পার সেমি। একক দুটো বুঝতে পারছিস, বলের আর দৈর্ঘ্যের যে একক রেশিও করলেই চলে আসছে। মাত্রাটা একই রকম হবে, বলের মাত্রা এলের মাত্রা রেশিও করলে যেটা হবে সেটা টি এর মাত্রা চলে আসবে। ঠিক আছে, মাত্রাটা দেখ কী আসবে, টি এর মাত্রা আসবে, বলের মাত্রা কী হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল। তাহলে রেশিও করলে কী আসবে? এলটা কাটছে, এম টি টু দি পাওয়ার মাইনাস টু। এইটা হচ্ছে তোর পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে, নেক্সট যেটা আছে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি। আচ্ছা, একটা ধরলাম ফ্রেম নিয়েছি, ঠিক আছে, এটা ফ্রেম। ঠিক আছে, ফ্রেমের এই যে বাহুটা হচ্ছে এদিক ওদিক মুভ করতে পারে। ফ্রেমের হচ্ছে এই একটা বাহু, এটা ফিক্সড, এইটা হচ্ছে মুভ করতে পারে এদিক ওদিক। ধরলাম এই অবস্থানে ছিল, কোনো একটা মুহূর্তে এই অবস্থানে ছিল। ঠিক আছে, এটা পরের অবস্থান পরে দেখাচ্ছি। এই অবস্থানে একটা দণ্ড ছিল, এর মাঝখানটা একটা কোনো সাবানের একটা স্বর রাখা আছে। এখানটা সাবানের যে স্বর বা পাতলার স্বর হয় সেই স্বর এইখানে টান দেওয়া আছে। ঠিক আছে, আজ এবারে কী করা হচ্ছে, এই দণ্ডটাকে আমি সরাচ্ছি, ডিএক্স পরিমাণ সরালাম, ডিএক্স দৈর্ঘ্যটা বাড়াচ্ছি। ঠিক আছে, সরিয়ে আনলাম, সরিয়ে আনলে কিছুটা পরিমাণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। ধরলাম এই পরিমাণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল, তাহলে এই ক্ষেত্রফলের মানটা কত হবে দেখি। আমি ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে টানার জন্য, ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করতে হবে, এল ইন্টু ডিএক্স। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কি? এল ইন্টু ডিএক্স। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। ঠিক আছে, এল ইন্টু ডিএক্স মানে ক্ষেত্রফলটা বৃদ্ধি পেল, এল ইন্টু ডিএক্স। এখন ক্ষেত্রফলটা দুই পৃষ্ঠেই বাড়বে, সামনে ও পিছনে দুই পৃষ্ঠেই বাড়বে, একটা 2 দিয়ে সামনে গুণ করা হবে। তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি এলো বা বৃদ্ধি পেলো, সেটা হচ্ছে 2L dx পেলাম। আচ্ছা, কি কার্য করলাম এখান থেকে সরাতে? কার্য মানে বল ইন্টু সরণ। বলটা হচ্ছে এফ, সরণটা হচ্ছে কি? ডিএক্স। ঠিক আছে, বল ইন্টু সরণ গুণ করলে যেটা আসছে কার্যটা পেয়ে গেলাম। এখন দেখ, শুধু একটা পৃষ্ঠ সরাতে কার্য এফ ডিএক্স, দুখানা পৃষ্ঠ বৃদ্ধি করতে কার্য কী হবে? 2 দিয়ে গুণ করতে হবে, দুখানা পৃষ্ঠের জন্য 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এবার ঐকিক নিয়ম করছি, দেখ 2L dx ক্ষেত্রফল বৃদ্ধি করতে কার্য কত হলো? 2F dx। ঠিক আছে, ঐকিক নিয়ম করছি, 2L dx ক্ষেত্রফল বৃদ্ধি করতে কৃতকার্য 2F dx। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য কী হবে? এটাতে ভাগ করতে হবে, ভাগ করলে হবে সব কেটে কুটে যাচ্ছে এফ বাই এল মানে একটু আগে ডিফাইন করলাম, এটাই হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের একটা অন্য ডেফিনেশান পেলাম, সেটা কি? একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কৃতকার্য তাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানের দুটো সংজ্ঞা। প্রথম সংজ্ঞাটা কি বললাম? উপরে যেটা বললাম, একক দৈর্ঘ্যের সমকোণে প্রযুক্ত বলকে বলা হচ্ছে পৃষ্ঠটান। অপর একটা সংজ্ঞা পেয়ে গেলাম, সেটা কি? একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কার্য করা হয় তাকে বলা হচ্ছে টি বা পৃষ্ঠটান। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কার্যই হচ্ছে পৃষ্ঠটানের পরিমাপ। ঠিক আছে, তাহলে পৃষ্ঠটানের দুটো অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করলাম। আচ্ছা, পৃষ্ঠটান কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল সেটা জানি। 1 নম্বর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে কী হবে? পৃষ্ঠটানটা কমে যায়।
ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে টানটা কমে যায়, পৃষ্ঠটানটা কিন্তু কমে যায়। দূষণ দূষণ যখন কোনো একটা তরলের দূষণ সৃষ্টি করা হবে তখন কী হবে, কোনো দূষিত গ্যাস দূষিত পদার্থ ইউজ করা হবে, তখন তরলের পৃষ্ঠটানটা কিন্তু এক্ষেত্রেও কমে যাবে, পৃষ্ঠটানটা আগের থেকে অনেক হ্রাস পেয়ে যাবে। 3 নম্বর, দ্রবীভূত পদার্থ। তুই ধর জলে যদি কোনো জৈব পদার্থ মিশিয়ে দেওয়া হয়, পৃষ্ঠটান কিন্তু কমে যাবে। তুই ধর জলে ধর পাতি লেবু মিশিয়ে দিলি, ঠিক আছে, লেবু তো জৈব, তাহলে জলে যদি জৈব পদার্থ মিশিয়ে দিস তাহলে পৃষ্ঠটানটা কিন্তু কমে যাবে, তাহলে লেবুর জলের পৃষ্ঠটানটা কিন্তু কম হয়। কিন্তু যখন অজৈব পদার্থ মিশিয়ে দিবি পৃষ্ঠটান কিন্তু বেড়ে যায়। তুই ধর জলে নুন মিশিয়ে দিলি, নুনটা তো NaCl, অজৈব পদার্থ, সেক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটানটা কিন্তু আগের থেকে বাড়বে, ঠিক আছে। তাহলে দুটো ভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল। এরপরে আছে তরলের উপরের মাধ্যম। যখন তরলের উপরের মাধ্যমটা শুষ্ক হবে তখন কিন্তু পৃষ্ঠটানটা কিন্তু বেশি হবে, ঠিক আছে, আর ভিজে হলে কিন্তু পৃষ্ঠটানটা কমে যাবে, ঠিক আছে। তাহলে পৃষ্ঠের যে আর্দ্রতার ওপর নির্ভরশীল, আর্দ্রতার ওপর কিন্তু পৃষ্ঠটানটা কিন্তু নির্ভরশীল করে। এরপর কয়েকটি বাস্তব ঘটনা। তুই ধর জলে কর্পূর যখন ফেলা হবে, ধর জল আছে, পরিষ্কার জল আছে, এর মধ্যে কর্পূরের টুকরো ফেলা হয়েছে, জলে যখন কর্পূরের টুকরো ফেলা হবে দেখা যাবে কর্পূরের টুকরোগুলো এদিক ওদিক ছুটছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। কারণটা কি, যখন কর্পূরটা তুই ফেলবি সেই স্থানটা কী হয় বলতো, দূষণ হয়ে যাচ্ছে, তাই তো নাকি? যখন কর্পূরটা ফেলবি সেই স্থানের জলটা, সেই ক্ষুদ্র অংশের জলটার দূষণ হয়ে যাচ্ছে, দূষণ হয়ে গেলে কী হবে, সেই অংশের পৃষ্ঠটানটা কী হবে, কমে গেল, তাহলে এই অংশের পৃষ্ঠটানটা কমে গেল, কিন্তু পাশের জলের পৃষ্ঠটানটা বেশি থাকে, তাহলে এই দূরের দিকে টান বেশি, এখানে টান কম, তাহলে এই দিক থেকে এর ওপর একটা লব্ধি বল কাজ করবে, লব্ধি বল কাজ করলে কী হবে, এই কর্পূরটা ছুটবে এদিক ওদিক। তাহলে কী হবে, যখন কর্পূরটা ফেলা হবে কর্পূর যে অংশে থাকবে সেই অংশে দূষণ হবে, সেই অংশে পৃষ্ঠটানটা কমে যাবে, তার পারিপার্শ্বিক জলের পৃষ্ঠটানটা বেশি থাকে, সেই জল কী করবে, পিস্টনের ওপর একটা অসম বল ক্রিয়া করবে, যার জন্য কর্পূরগুলো এদিক ওদিক ছুটবে। তাহলে এইটা হচ্ছে কারণ কেন ইতস্ততভাবে ছোটে কর্পূর, তার ব্যাখ্যা হচ্ছে বললাম। 2 নম্বর, জলে তেল ঢাললে ছড়িয়ে পড়ে। তুই ধর জলের ওপর একটা কিছু পরিমাণ তেল ঢাললি, দেখবি তেলটা ছড়িয়ে পড়ছে, কারণটা কি, ধর জলের ওপর তেল ঢাললে কী হচ্ছে, তেলটা ছড়িয়ে পড়বে, কারণটা কি, তেলের পৃষ্ঠটানটা কিন্তু কম, জলের পৃষ্ঠটানটা কিন্তু বেশি, জলের পৃষ্ঠটান বেশি তেলের কম। এবার জলের ওপর যখনই তেল ঢালা হচ্ছে তখন জল কী করবে, জলের টানটা বেশি, জল তাহলে বেশি বল প্রয়োগ করে তেলকে টানলে কী হবে, তেলকে যদি চারদিক দিয়ে টানা হয় তাহলে কী হবে, তেলটা এই জলের পৃষ্ঠে কী করবে, ছড়িয়ে পড়বে, তাহলে সেই কারণে ছড়িয়ে পড়ে। তাহলে তরল মানে জলের উপর যখন তেলটা ফেলা হচ্ছে, জল কি হচ্ছে, তেলটাকে একটা অসম বল দিয়ে টানছে, যেহেতু জলের পৃষ্ঠটানটা বেশি তেলের কম, টানার জন্যই কিন্তু তেলটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাখ্যা। 3 নম্বর, উত্তাল সমুদ্রে তেল ঢাললে কিন্তু সমুদ্রের ঢেউটা কমে যায়, ঠিক আছে, একটা উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউ সৃষ্টি হয়, তেল ইউজ করলে কিন্তু ঢেউটা কমে যায়। কারণটা কি, ধরলাম একটা ঢেউ উৎপন্ন হচ্ছে, বড় বড় ঢেউ তৈরি হচ্ছে, এবার ধর তুই সামনে থেকে তেল ঢাললি, যখন তেল ইউজ করা হবে তখন কি হচ্ছে বলতো, এই অংশে তেল ইউজ করলে এই অংশে পৃষ্ঠটানটা হচ্ছে হ্রাস পাবে, তাহলে এইখানে পৃষ্ঠটানটা কম কিন্তু এই দূরের দিকে পৃষ্ঠটানটা বেশি, টিটা হচ্ছে দূরের দিকে বেশি আর টিটা এখানে কমে যাচ্ছে, টি কমে গেল, পৃষ্ঠটানটা কমে গেছে, এখানে পৃষ্ঠটানটা বেশি, তাহলে এই জল কী করবে, এই জলটাকে পিছন দিকে টানবে, এখানে পৃষ্ঠটানটা কম, এখানে পৃষ্ঠটানটা বেশি, তাহলে পিছন দিকের বিশুদ্ধ জল যার পৃষ্ঠটানটা বেশি সেই জল কী করবে, কম পৃষ্ঠটানযুক্ত জলকে পিছন দিকে টানার জন্য কী হবে, এই ঢেউটা ভেঙে যাবে, এই ঢেউটা ভেঙে যাওয়া মানে কি, ঢেউয়ের উচ্চতা কিন্তু আগের থেকে কমে যাবে, ঠিক আছে। এই কারণে উত্তাল সমুদ্রের ঢেউ থামাতে তেল ইউজ করা হয়, ঠিক আছে, পিছনের ঢেউ সামনের ঢেউকে টেনে ঢেউটা ভাঙবে, কেন, সামনের দিকে তেল ইউজ করলে পৃষ্ঠটানটা কমে যাচ্ছে বলে, আর পিছন দিকে জলের পৃষ্ঠটানটা অনেক বেশি থাকে বলে, ঠিক আছে।
এরপরে বৃষ্টির ফোঁটা গোলাকার। বৃষ্টির যে ফোঁটা গোলাকার হয় কেন? কি? পৃষ্ঠটানের জন্য। পৃষ্ঠটান সবসময় চাইবে যে কোনো তরলের পৃষ্ঠকে ক্ষেত্রবলটা কমানোর, যে কোনো তরলের পৃষ্ঠের ক্ষেত্রবলটা কমানোর চেষ্টা করে কি বলতো? পৃষ্ঠটান। এখন গোলীয় শেপ হলে ক্ষেত্রবলটা কম হয়, সেই জন্য জলের ফোঁটা গোলাকার হয়। পৃষ্ঠটান কী করবে? যে কোনো তলের পৃষ্ঠকে ক্ষেত্রবলটা কমানোর চেষ্টা করে। এখন গোলীয় তলের ক্ষেত্রবলটা কম হয়, একটা সমতলের থেকে গোলীয় তলের ক্ষেত্রবলটা কম হয়, সেই কারণে পৃষ্ঠটান জলের যে পৃষ্ঠটাকে গোলাকার করার চেষ্টা করে, ঠিক আছে? সেই জন্য জলের ফোঁটা গোলাকার হয়। ছোটো ছোটো যে জলের যে ফোঁটাগুলো হয়, বৃষ্টির ফোঁটা, সেগুলো কিন্তু গোলাকৃতি হয়। সেই কারণে দেখবি চাঁদে বা স্যাটেলাইটে তুই ধর এক বোতল থেকে জল ফেলছিস, জলের স্ট্রাকচারটা কিন্তু গোলাকার হবে। তুই ধর চাঁদে বা কোনো স্যাটেলাইটে তুই ধর এক বালতি জল তুই ফেলছিস, এক বালতি জল ফেললি, জলের শেপটা কী হবে বলতো? এরকম গোলাকার হবে। কেন বলতো? কারণ হচ্ছে স্যাটেলাইটে ওখানে তো পৃথিবীর টানটা নেই, মহাকর্ষটা নেই। মহাকর্ষ না থাকার জন্য শুধুমাত্র কাজ করে পৃষ্ঠটান কাজ করার জন্য কি করবে? পৃষ্ঠটান জলের শেপটাকে কি করার চেষ্টা করে? গোলাকার। সেই জন্য শেপটা কিন্তু গোলাকার হয়ে যায়, ঠিক আছে? স্যাটেলাইট বা চাঁদে পৃথিবীর যে আকর্ষণ বা অভিকর্ষ বলটা না থাকার জন্য শুধুমাত্র থাকে পৃষ্ঠটান কী করে? তরলের পৃষ্ঠকে গোলাকার বা ক্ষেত্রবল কমানোর চেষ্টা করে, সেই কারণে পৃষ্ঠটা গোলাকার হয়। তাহলে এই শেপটা পৃথিবীতে কিন্তু গোলাকার থাকে না, ভেঙে যায়। পৃথিবীতে জলের শেপটা যদি রাখা হয় এরমভাবে ভেঙে যায়। কেন বলতো? পৃথিবীতে এরকম বড় জলের গোলাকার থাকে না। কারণটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ধর যদি এরকম জলটা রাখিস, অভিকর্ষ বা টানের জন্য কী হবে? জলটা ভেঙে যায়। পৃথিবী বা অভিকর্ষের টানে তখন পৃষ্ঠটানটা কমে যায়, কিন্তু অভিকর্ষ টানটা বেশি হয়, অভিকর্ষ বলটা বেশি হয়। অভিকর্ষ বলের জন্য কী হবে? এটা ভেঙে যায় বা জলটা ঘুরিয়ে যায়। কিন্তু স্যাটেলাইটে অভিকর্ষের জন্য টান থাকছে না, শুধু একটাই বল থাকছে, সেটা হচ্ছে পৃষ্ঠটান থাকার জন্য কী হবে? জলের শেপটা কিন্তু গোলাকার হয়। যতই তুই বেশি জল নিস, তুই বোতল থেকে জল ঢাললে দেখা যাবে সেটা হচ্ছে গোলাকার শেপ হয়, ঠিক আছে? বোতল থেকে জল ঢাললে কিন্তু গোলাকার শেপ হয়, সেটা স্যাটেলাইটের ক্ষেত্রে এটা হয়। তাহলে ছোটো জলের ফোঁটা হলে সেটা পৃথিবীর পৃষ্ঠে কিন্তু গোলাকারই হয়। কেন? ছোটো জলের ফোঁটা হলে কিন্তু পৃথিবীর টানটা, অভিকর্ষ টানটা কমে যায়, তখন পৃষ্ঠটানটা বেড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু গোলাকার হয়। তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার, তার কারণটা বললাম। আচ্ছা, এরপর আছে তরলের ফোঁটার ভিতরে অতিরিক্ত চাপ। তরলের যে ফোঁটার ভিতরে এক অতিরিক্ত চাপ, সেটার মান বার করছি। ধরলাম একটা তরলের ফোঁটা ছিল, ব্যাসার্ধ ছিল ধরলাম আর ব্যাসার্ধের একটা তরলের ফোঁটা ছিল, ভেতরে ধরলাম চাপটা পি। এই চাপের জন্য ধরলাম চাপটা কোনো কারণে বেড়ে গেছে, চাপটা বেড়ে যাওয়ার জন্য এই ফোঁটার আয়তনটা কিন্তু আগের থেকে ধরলাম বেড়ে গেল ডিআর। তাহলে ব্যাসার্ধ আগের থেকে বেড়ে হয়ে গেল, দেখ ব্যাসার্ধ বেড়ে গিয়ে আয়তনটা বেড়ে গেছে। তাহলে এখন ব্যাসার্ধ কত হয়ে গেল? আর প্লাস ডিআর ব্যাসার্ধ হয়ে গেছে। ছিল কত? আর, হয়ে গেছে আর প্লাস ডিআর। তাহলে বলতো ক্ষেত্রবলটা বৃদ্ধি কত পেলো? 4 পাই আর প্লাস ডিআর। এই ক্ষেত্রবলটা হলো, এখন ছিল কত? 4 পাই আর স্কোয়ার। এই ক্ষেত্রবলটা হলো কত? এইটা বিয়োগ করে দেখ, 4 পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, 2ab সূত্রে ফেল, প্লাস বি স্কোয়ার এটা পড়ে আছে। ডিআর স্কোয়ারটা খুব ক্ষুদ্র বলে বাদ দিয়ে দিচ্ছি, ডিআরটা খুব ক্ষুদ্র তো স্কোয়ারটা বাদ দিয়ে দিচ্ছি, পড়ে আছে 8 পাই আর ডিআর। এইটা হচ্ছে ক্ষেত্রবল বৃদ্ধি পেয়ে গেলাম। এবার আমরা টি মানে কি জানতাম? পৃষ্ঠটানের সংজ্ঞা পেয়েছিলাম, একক ক্ষেত্রবল বৃদ্ধি করতে কার্য হচ্ছে টি। একক ক্ষেত্রবল বৃদ্ধি করতে কার্য হচ্ছে টি। তাহলে এই পরিমাণ ক্ষেত্রবল বৃদ্ধি করতে কার্য কী হবে? এটা গুণ করলাম, তাহলে ক্ষেত্রবল বৃদ্ধি ইন্টু টি দিয়ে গুণ করলাম, তাহলে মোট কার্য পেয়ে গেলাম। তাহলে কার্য হচ্ছে এইটা। আচ্ছা, আবার কার্যের একটা অন্য সূত্র আছে, পি ইন্টু ভি। চাপকে আয়তন দিয়ে গুণ করলে কার্য পাওয়া যায়। চাপ মানে পি। আয়তন বৃদ্ধি কত হলো বলতো? এই যে আয়তনটা কত হলো বলতো? এই যে আয়তনটা বেড়েছে, এই আয়তনটা কত হবে? এই আয়তনটার মাপ হচ্ছে ক্ষেত্রবল ইন্টু এইটুকুন দূরত্ব। ক্ষেত্রবল মানে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর। 4 পাই আর স্কোয়ারকে ডিআর দিয়ে গুণ করলে এইটুকুনের আয়তন পাওয়া যায়, যে পরিমাণ আয়তনটা বাড়ছে, আয়তনটা বৃদ্ধি এইটা। তাহলে এইটাও কার্য, এটাও কার্য, দুটো সমান করে দিচ্ছি। সমান করলে কী হবে? এইটা ইকুয়াল টু এইটা করে দে, কেটে পি সমান পাচ্ছিস 2t/r। ইম্পর্টেন্ট সূত্র। তাহলে কোনো তরলের ভিতরের অতিরিক্ত চাপ মানে 2t/r। আর মানে ব্যাসার্ধ, টি মানে পৃষ্ঠটান,
ঠিক আছে, তাহলে এই একটা সম্পর্ক পেয়ে গেলাম। এটা হচ্ছে তরল পৃষ্ঠের জন্য করা হলো, ভেতরে কোনো বায়ু নেই, এটা একটা নিরেট তরলের জন্য এটা করা হয়েছে। যদি এরম হয়, একটা সাবানের যদি কোনো বুদবুদ হয়, সাবানের বুদবুদ মানে কি বলতো, ধর এইটা আগেরটা যেটা করলাম জলের বুদবুদের জন্য, এইটা হলো পি মানে 2T/R, ভেতরে চাপের সূত্র পেয়ে গেলাম 2T/R। এবার যদি সাবানের বুদবুদ হয়, সাবানের বুদবুদ মানে কি বলতো, ভেতরে বাতাস বাইরে বাতাস, ভিতরে বাইরে এয়ার থাকে, আর এইটা পৃষ্ঠ, তার মানে এক্ষেত্রে বাতাসে উন্মুক্ত দুটো তল, ভিতরের তলটা বাতাসে উন্মুক্ত, বাইরের তলটা বাতাসে উন্মুক্ত। তাহলে কী হবে, এক্ষেত্রে একটা দুটো পৃষ্ঠের জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে পি হয়ে গেল কি, 2 দিয়ে গুণ করা মানে কি 40/R। তার মানে সাবানের বুদবুদের অঙ্ক হলে 40/R সূত্র ইউজ করতে হবে অঙ্কে, জলের বুদবুদ হলে 2 দিয়ে গুণ করার দরকার নেই, 2T/R। ঠিক আছে, এরপর যেটা আছে পৃষ্ঠ বা স্পর্শ কোণ। এরপর যেটা আছে স্পর্শ কোণ, ধরলাম কোনো একটা নল আছে, ঠিক আছে, নলের মধ্যে কোনো একটা তরল, একটা সরু নল, তুই ধর এই একটা ভাব, একটা পাত্রের মধ্যে একটা সরু নল ডোবানো আছে, ঠিক আছে। সরু নলকে কৈশিক নল বলা হয়, যার ব্যাসার্ধ খুব কম হয় তাকে বলা হচ্ছে কৈশিক নল। তাহলে কৈশিক নল ডোবালেই কী হবে, তরলটা আস্তে আস্তে উঠে আসে, তাই তো নাকি উঠে আসে, তাহলে এটা বড় করে দেখানো হয়েছে এই ছবি বা এই ছবি। এখন তরলটা যে উঠে আসে, তরলের উপরের যে পৃষ্ঠটা, শেপটা এরম হতে পারে বা এরম হতে পারে। এই শেপটা কার ক্ষেত্রে হয় বলতো, জলের ক্ষেত্রে। এই শেপটা কার ক্ষেত্রে হয় বলতো, পারদের ক্ষেত্রে হয়। পারদ হয়ে গেলে এই শেপটা হয়, জলের ক্ষেত্রে এই শেপটা হয়, ঠিক আছে। তাহলে ধরলাম একটা তরল পদার্থ উঠে এসছে, এবার স্পর্শ কোনটা, সেটা হচ্ছে দেখ, কঠিন ও তরলের সংস্পর্শে একটা স্পর্শক টানলে, এই স্পর্শক বা এটা হতে পারে কঠিন ও তরলের সংস্পর্শে বা সংস্পর্শ বিন্দুতে স্পর্শক টানলে, এই স্পর্শক, ঠিক আছে, সেই স্পর্শকটা তরলের ভিতরে মানে ভিতর দিকে সেই স্পর্শকটা তরলের ভিতর দিকে কঠিনের সাথে যে কোণ সৃষ্টি করছে, এই যে কোণটা, এই কোণটার নামই কিন্তু স্পর্শকোণ। তাহলে কঠিন ও তরলের সংস্পর্শ বিন্দুতে স্পর্শক টানলে স্পর্শকটি তরলের ভিতরে কঠিন তলের সাথে যে কোণ সৃষ্টি করছে, সেই কোণকেই বলা হচ্ছে স্পর্শকোণ, ঠিক আছে। তাহলে স্পর্শকোণের সংজ্ঞাটা বললাম এখানে। এরপর আছে দেখ কৈশিকতা, এটাই বলছি, কৈশিকতা ব্যাপারটা এইটাই, কোনো একটা সরু নলকে বা কৈশিক নলকে জলপূর্ণ পাত্রে বা তরলপূর্ণ পাত্রে যখন ডোবাবি, তখন তরলটা আস্তে আস্তে উঠে আসবে। এই উঠে আসাকে বলা হচ্ছে কৈশিকতা, ঠিক আছে। যেমন ধর এই গাছের ক্ষেত্রে, গাছের অসংখ্য জাইলেম ফ্লোয়েম থাকে, তো জাইলেম ফ্লোয়েম মানে খুব সরু সরু নল বা কৈশিক নল ভাবতে পারিস। তাহলে সেই কৈশিক নলের মাধ্যমে কী হচ্ছে, মাটি থেকে খনিজ লবণ গাছের একদম শেষ প্রান্তে বা উপরের প্রান্তে চলে যাচ্ছে। সেটা হচ্ছে এই নিয়মে কিন্তু হচ্ছে, এইভাবে কেন হচ্ছে সেই ব্যাখ্যাটা পরে বলছি। সেটা কিন্তু পৃষ্ঠটানের জন্যই জলটা কিন্তু উঠছে। তাহলে কেন জলটা উঠছে, এই যে কেন তরলটা উঠে গেল, তরলপূর্ণ পাত্রে একটা সরু নলকে প্রবালি তরলটা উঠে আসছে, কেন উঠে আসছে, যেমন জলের গাছের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম দিয়ে কেন মাটি থেকে জলটা একদম গাছের একদম শীর্ষে কেন উঠছে, কোনো মোটর নেই, কারেন্ট নেই, কিছু নেই, এমনি এমনি উঠে যাচ্ছে কি, কারণ একটা আছে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তার ব্যাখ্যাটাই এবার করব। তাহলে কৈশিকতা মানেই কি, কৈশিকতা বিষয়টাই এইটা, কোনো তরলপূর্ণ পাত্রে একটি সরু নলকে ডোবালে তরলটা উঠে আসছে, এই উঠে আসার ঘটনাকে বলা হচ্ছে কৈশিকতা। তাহলে এটা বড় করে এঁকেছি এখানে, দেখ একটা নল আছে, একটা পাত্রে নল ডোবানো আছে, ধরলাম এই পর্যন্ত উঠেছে তরলটা, ঠিক আছে, এই পর্যন্ত তরলটা উঠেছে, ব্যাসার্ধ ধরলাম আর, ধরলাম এইচ হাইট পর্যন্ত উঠেছে, এইচ মানে এইখান থেকে যে উচ্চতা সেটা হচ্ছে এইচ। আচ্ছা, এবার এই বরাবর দেখ একটা স্পর্শক টেনেছি, এই স্পর্শকটাই অ্যাকচুয়ালি কী বলতো, এটাই কিন্তু অ্যাকচুয়ালি পৃষ্ঠ টান কাজ করছে, এই যে স্পর্শক বরাবর, ওই যে বললাম না উপরে স্পর্শক টানলাম, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি পৃষ্ঠ টান। তাহলে এইখানে পৃষ্ঠ টান কাজ করছে, ঠিক আছে, এখানেও কাজ করছে, এইখানে স্পর্শক টানতে পারি, এখানে স্পর্শক টানতে পারি, তাহলে এই পৃষ্ঠ টানটা কিন্তু কাজ করছে। এবার এইটায় যদি পৃষ্ঠটান থাকে, এটা ক্রিয়া বললে একটা প্রতিক্রিয়া কাজ করবে, প্রতিক্রিয়াটা হচ্ছে টি। তাহলে এখানেও প্রতিক্রিয়া কাজ করছে, এখানেও কিন্তু প্রতিক্রিয়া কাজ করছে, টি কাজ করছে। এবার আমি বার করতে চাইছি তরলটা কেন উঠে আছে,
তরল তো পড়ে যাওয়া উচিত, উঠে কেন আছে তার ব্যাখ্যার জন্যই এই ছবিটা এঁকেছি। তাহলে এই নলের মধ্যে তরলটা উঠেছে এই উচ্চতা পর্যন্ত এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, এই পয়েন্টে পৃষ্ঠটান টি, প্রতিক্রিয়া হচ্ছে টি। তার থিটা যদি স্পর্শকোণ হয় তাহলে এই কোণটাও থিটা, তার টিটাকে ভাঙা হচ্ছে, পৃষ্ঠটানটাকে ভাঙা হচ্ছে দুটো উপাংশ, টি কস টি সাইন, টি কস টি সাইন। এদিকেও ভাঙা হচ্ছে, টিটাকে ভাঙা হচ্ছে, এদিকে দেখ টিটাকে ভাঙলে কী হবে, একটা টি কস টি সাইন। তার টি সাইনটা কিন্তু পরস্পর ব্যালেন্স করে যাচ্ছে, থাকছে কি বলতো টি কস। তার টি কসের জন্যই কিন্তু টি কস কিন্তু আপওয়ার্ড ঊর্ধ্বমুখী কাজ করছে, টি কস থিটা উপাংশের জন্যই কিন্তু তরলটা উঠেছে, নাহলে তরলটা উঠবে না। তার টি কস থিটা উপাংশের জন্য তরলটা কিন্তু নল দিয়ে এতটা উঠে গেছে। ঠিক আছে, তার মানে একটা নল দিয়ে তরলটা উঠছে কি কেন বলতো, টি কসের জন্য। টিটা কি পৃষ্ঠটান, তাহলে পৃষ্ঠটানের জন্য কিন্তু উঠেছে। এবার ধরো এই উচ্চতায় উঠে থেমে গেছে, তার মানে ঊর্ধ্বমুখী বলটা কত হচ্ছে বলতো দেখি, টি কস, টি কস হচ্ছে পৃষ্ঠটান। এবার দেখ পৃষ্ঠটানকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে কী হয়, মোট বল হয়। তাহলে ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করছে তার নাম হচ্ছে আপওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স। ঊর্ধ্বমুখী বল মানে কি, পৃষ্ঠটানকে গুণ করতে হবে কী দিয়ে বলতো, দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। দৈর্ঘ্য মানে 2π r dr, সরি 2π r। সে প্রথমে সংজ্ঞা ডিফিনেশন বলেছিলাম, পৃষ্ঠটানের সংজ্ঞা কী বলেছিলাম দেখ, টি মানে F/L। তাহলে বল মানে কি বলতো, বল মানে হচ্ছে টি ইন্টু এল, পৃষ্ঠটানকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে বল পাওয়া যায়। তাহলে একইভাবে এখানে হচ্ছে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে দেখ, এই যে দৈর্ঘ্যটা মানে দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি পরিধি, দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি পরিধি, পরিধি মানে কত হয় বলতো 2π r। ঠিক আছে, 2π rকে গুণ করছি পৃষ্ঠটান দিয়ে গুণ করলে বল পাওয়া যাচ্ছে। তাহলে ঊর্ধ্বমুখী বল মানে এইটা। তাহলে এই বলটাই কিন্তু এই তরলটাকে আটকে রেখেছে, আটকে রাখা মানে কি ওজনটাকে ব্যালেন্স করেছে। কেন, তরলটা স্থির আছে, ওজনের জন্য পড়ে যাবে তো, তাহলে নিশ্চয়ই আটকে আছে, আটকে থাকছে, তার কারণটা হচ্ছে ওজনটাকে ব্যালেন্স করেছে কি বলতো, ঊর্ধ্বমুখী যে বলটা, ঊর্ধ্বমুখী বল মানে কোনটা, এইটা, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। ওজন মানে তলা দিয়ে কাজ করছে, ওজন mg, একে ব্যালেন্স করেছে। ঠিক আছে, তাহলে ওজনটা এবার কী বার করে দেখি, ওজনটা মানে কি বলতো, এই তরলটার ভরকে এই ভরটা যোগ করতে হবে, জিটা বাইরে পড়ে আছে। আচ্ছা ভরটা প্রথম বার করছি, তরলটার ভর মানে কি বলতো, এইচ উচ্চতার যে তরল তার আয়তন কত হবে বলতো, এইচ উচ্চতার যে তরলটা আছে না এতটা, এইখান থেকে এতটা, এর আয়তন কত হবে, এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই হবে না, এইখান থেকে এতটা তরল যে আছে তার আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ হলো, প্লাস এই যে খাঁজ মতো যে অংশটা আছে না, তরল আছে না, এই তরলটার আয়তন কত হবে, ছোটো হাতের ভি। তাহলে মোট তরলটার আয়তন হচ্ছে এই টোটালটা আর এই ক্ষুদ্র পোর্শানটা। ঠিক আছে, টোটাল আয়তনটা পেয়ে গেছি, আয়তনকে গুণ করলাম রো মানে ঘনত্ব দিয়ে গুণ করলাম, তরলের যে ঘনত্ব গুণ করলাম কি ভর হয়ে গেল, সেটাই কিন্তু এম, আর জিটা পড়ে আছে থাক। এবার ভিটা ক্ষুদ্র বলে অগ্রাহ্য করছি, এই যে ক্ষুদ্র অংশটাকে অগ্রাহ্য করছি, ক্ষুদ্র একটা যে তরল আছে এটা অগ্রাহ্য করছি, ভিটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে থাকবে, তাহলে তার মানে থাকছে ভি এর পার্টটা থাকবে না, পড়ে আছে শুধু এইটা, বাঁ দিকে যা পড়ে আছে থাক। এইচ ইকুয়াল টু পেয়ে গেলাম 2t cos বাই আর রোজি। তাহলে এইটা একটা সমীকরণ, ইম্পর্টেন্ট সমীকরণ, এটাতে অঙ্ক হবে, বা এটা প্রমাণ পরীক্ষা খুব করতে দেয়, এইচের মান বার করো। তাহলে এইটা হচ্ছে কৈশিকতার যে উচ্চতা আরোহণ তার রাশিমালা হচ্ছে এইটা, এই প্রমাণটাই আসে। আচ্ছা এবার দেখ, তুই আটটাকে বাঁ দিকে আনলাম, বাকিটা দেখ ডান দিকে রাখ, তাই বাঁ দিকে দেখ পড়ে আছে আর ইন্টু এইচ, ডান দিকটা ধ্রুবক রাশি, দেখ ডান দিকে আর কোনো ভেরিয়েবল কিছু নেই, দেখ বাঁ দিকে যেটা পড়ে আছে আর ইন্টু এইচ, ডান দিকে দেখ টি কস্টিটা আর রো সব ধ্রুবক, তাহলে আর ইন্টু এইচ সমান ধ্রুবক রাশি, তার মানে আর ইন্টু এইচ সমান ধ্রুবক, তার মানে নলের ব্যাসার্ধ এবং উচ্চতা গুণফলটা স্থির হয়। এটার মানে হচ্ছে একটা নলের ব্যাসার্ধ যত কম হবে উচ্চতা বেশি হবে, তার মানে একটা নল যত সরু হবে, একটা নল যত সরু হবে তরল বেশি উচ্চতায় উঠবে, নলটা যত মোটা হবে তরলটা কম উচ্চতায় উঠবে। দেখ এইচ সমানুপাতিক 1/r, নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, নলের ব্যাসার্ধ যত বেশি হবে তরলটা উচ্চতা কম উঠবে। সেই কারণে দেখ গাছের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম এই সমস্ত শিরা দিয়ে যে জলটা উপরে ওঠে, জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে ব্যাসার্ধ খুবই কম, ব্যাসার্ধ খুব কম হওয়ার জন্য মাটি থেকে অনেক ওপরে জলটা কিন্তু উঠতে পারছে। ঠিক আছে, ব্যাসার্ধ যত কম হবে তত বেশি উচ্চতা পর্যন্ত তরলটা কিন্তু উঠতে পারবে।
ঠিক আছে? তাহলে এই সূত্রটাকে বলা হচ্ছে জুরিনের সূত্র, ইম্পর্টেন্ট সূত্র, জুরিনের সূত্র বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে জুরিনের সূত্র।